ধন্যবাদ সবাইকে। আমি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। কাকলি চক্রবর্তী, সহকারী শিক্ষক বিজ্ঞান, নূরনগর অবদা মাধ্যমিক শিক্ষা নিকেতন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে যে পাঠে অংশগ্রহণ করতে যাচ্ছি সেটা নবম দশম শ্রেণী, বিষয় জীববিজ্ঞান, অধ্যায় ষষ্ঠ। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আচ্ছা, একটু ভেবে দেখো, কখনো কি আমাদের শরীরের কোনো অংশ, হাত বা পা, আঘাতজনিত কারণে বা কোনো কারণে কেটে গেলে আমাদের শরীর থেকে একটি লাল বর্ণের তরল পদার্থ নির্গত হয়? এটা কি লক্ষ্য করেছো? তোমরা কি বলতে পারবে আসলে এটা কি? এটা রক্ত। এই রক্ত আমাদের শরীরের যাবতীয় জৈবনিক কাজের রসদকে পরিবহন করে আমাদের দেহের প্রত্যেকটি কোষে পৌঁছে দেয়, যাতে করে কোষ সজীব সতেজ থেকে তার জৈবনিক ক্রিয়া সচল রাখতে পারে। তো কথা হচ্ছে, আজকে আমরা কি নিয়ে কাজ করব, কোন বিষয় নিয়ে কাজ করব? আজকে আমাদের পাঠের বিষয় মূলত রক্ত। রক্ত কি? রক্ত আমাদের শরীরে কিভাবে কাজ করে? রক্ত না থাকলে আমাদের কি হতো? আর রক্ত কি কি কাজ করছে, এগুলো নিয়ে আজকে তোমাদের সাথে আমরা কথা বলবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বইয়ের ষষ্ঠ অধ্যায়ের 136 নম্বর পেজে দেখো, রক্ত, মানব দেহের রক্ত এবং রক্তের উপাদান, তার কাজ, এগুলো নিয়ে পাঠ আছে। তোমরা এখানে একটু লক্ষ্য করো এবং আমার পাঠের সাথে তোমরা মনোযোগী হও, তোমাদের বইয়ের সাথে এটা কম্প্রোমাইজ করার চেষ্টা করো। তো আমরা এটা বুঝতে পারছি যে কোনো আঘাতজনিত কারণে যদি দেহ থেকে তরল পদার্থ নির্গত হচ্ছে, যে লাল রঙের তরল পদার্থ, সেটাকে রক্ত বলছি। আসলে রক্তটা কি? এই রক্ত কেন লাল হলো? কি কি উপাদান নিয়ে লালটা গঠিত? যখন কেটে যাচ্ছে তখন দেখছি যে তরল পদার্থ, কিছুক্ষণ পরে দেখছি সেটা জমাট বেঁধে একটা জেলির মতো একটা অবস্থা পরিণত হচ্ছে। তা আজকে আমরা এই ব্যাপারটা ক্লিয়ার হতে চাই যে আসলে রক্ত কি, কী কী উপাদান নিয়ে রক্ত গঠিত এবং রক্ত কী কী কাজ করে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে রক্ত কি সেটা আজকে আমাদের জানতে হবে। রক্ত হলো এক ধরনের তরল যোজক কলা। রক্ত এক ধরনের তরল যোজক কলা। এটি মূলত অস্বচ্ছ তরল পদার্থ, যা অস্বচ্ছ তরল পদার্থ এবং ক্ষারীয় লবণাক্ত সারযুক্ত। এই রক্ত কি কি উপাদান নিয়ে গঠিত? আসো আমরা একটু লক্ষ্য করি। দেখো, রক্ত মূলত দুটি উপাদান নিয়ে গঠিত, একটা হচ্ছে রক্তরস আর একটা রক্ত কণিকা। তাহলে যদি আমরা বলি রক্ত কি, রক্ত মূলত একটি অস্বচ্ছ ক্ষারীয়ধর্মী লবণাক্ত সারযুক্ত একটি তরল যোজক কলা। এই রক্ত কী কী উপাদান নিয়ে গঠিত? মূলত দুটি উপাদান, একটা রক্তরস, একটা রক্ত কণিকা। তার সঙ্গে রক্তরসটা কি সেটা আমরা জানি। তো দেখো, যদি আমরা একজন সুস্থ মানুষের কথা বিবেচনা করি, একটা সুস্থ মানুষের দেহে কী পরিমাণ রক্ত থাকতে পারে? প্রায় 5 থেকে 6 লিটার রক্ত একটা মানুষের দেহে থাকতে পারে, এবং সেটা যে ব্যক্তি তার ওজনের প্রায় 8%। এই রক্ত অধিকাংশ পানি, এই রক্তের অধিকাংশই পানি। রক্তের যে শতকরা ভাগ যদি আমরা বিবেচনা করি, তাহলে আমরা বলতে পারবো যে 95% হচ্ছে রক্তরস, আর বাকিটা অন্যান্য জৈব পদার্থ আছে, রক্তকণিকা আছে। তাহলে এই রক্তরসটা কি সেটা নিয়ে আমরা একটু কথা বলি। তাহলে রক্তরস হচ্ছে রক্তের মধ্যে যদি রক্তকণিকাগুলোকে আমরা বাদ দিই, রক্তের মধ্য থেকে যদি রক্তকণিকাগুলোকে বাদ দিই, তাহলে যে অস্বচ্ছ হালকা হলুদাভ বর্ণের তরল পদার্থ দেখা যাবে, সেটাই রক্তরস। তাহলে রক্তরস কি? রক্তের যে হালকা হলুদ বর্ণের অস্বচ্ছ তরল পদার্থ, সেটা
রক্তরস। এই রক্তরসে কী কী থাকতে পারে? এই রক্তরসে থাকে প্রোটিন, খনিজ লবণ, গ্লুকোজ, ভিটামিন, বিভিন্ন হরমোন। এই প্রোটিনগুলোর মধ্যে আছে তোমার অ্যালবিউলিন, আছে গ্লোবিউলিন, আছে ফাইব্রিনোজেন। এগুলো কি করে? আমাদের রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি আমরা রক্তরসের কথা বিবেচনা করি, টোটাল রক্তের 55 হচ্ছে রক্তরস। আর রক্তরসের কত ভাগ পানি? প্রায় 95 হচ্ছে পানি। আর 5% হচ্ছে এই কিছু অজৈব পদার্থ এবং জৈব পদার্থ। এই যে পদার্থগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো জৈব পদার্থ হিসেবে আছে। অজৈব পদার্থের মধ্যে আছে কিছু গ্যাসীয় পদার্থ, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, তারপরে তোমার কার্বন ডাইঅক্সাইড। এগুলো আমাদের রক্তরসে দ্রবীভূত থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে একটা চার্ট পেপার দেখাতে চাচ্ছি, একটু লক্ষ্য করো, তাহলে আমরা একটু ক্লিয়ার হব যে রক্তরসটা কী। দেখো, আমি তোমাদের একটু রক্ত দেখাতে চাচ্ছি। আমরা যদি একটা টেস্ট টিউবে রক্তকে ধারণ করি, তাহলে সেন্ট্রিওজ হওয়ার পরে যে ব্লাডটা, সেটা মূলত এরকম। আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে এই যে অংশটা, এটা কিন্তু রক্তরস। অর্থাৎ আমরা বলেছি না, রক্তে প্রায় 55 হচ্ছে রক্তরস। পেভারাইজ করে দেখো, 55 প্রায় রক্তরস। এই রক্তরসের আবার 95 প্রায় পানি। তাহলে 5% যে দ্রবীভূত জৈব যৌগ বা অজৈব যৌগ আছে, সেগুলো দেখো। এর মধ্যে প্রোটিন আছে, এই যে অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রোটিন, অন্যান্য দ্রবীভূত পদার্থের মধ্যে আছে বিভিন্ন যে আয়ন, লবণের আয়নগুলো, যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এসব লবণ আয়নিত অবস্থায় রক্তরসে বিদ্যমান থাকে। তাহলে আমরা রক্তরসকে কি একটু নিজেরা বলতে পারি আসলে রক্তরস কি? রক্তরস হচ্ছে রক্ত কণিকাগুলোকে বাদ দিয়ে যে পানি এবং অজৈব জৈব লবণের সংমিশ্রিত যে অংশটা, এটা হালকা হলুদাভ বর্ণের অস্বচ্ছ তরল পদার্থ, এটাকে মূলত রক্তরস বলে। এই যে রক্তরসের মধ্যে যে বিদ্যমান প্রোটিন, খনিজ লবণ, গ্লুকোজ, ভিটামিন, হরমোন, এগুলো কিন্তু আমাদের শরীরের কোষগুলোকে সজীব রাখতে, হরমোন পরিবর্তন করতে, ভিটামিনকে কোষে সরবরাহ করতে, গ্লুকোজকে নিয়ন্ত্রণ করতে, খনিজ লবণকে দেহের বিভিন্ন কোষে সরবরাহ করতে রক্তরস সাহায্য করে থাকে। এবার দেখো, রক্তরসের পাশে পরে আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। সিরামটা কি? মূলত রক্তকে বলেছি রক্তরস আর রক্তকণিকা। এই রক্তরস আর রক্তকণিকা এর মাঝে আমাদের আরেকটা নতুন কথা চলে আসে, সেটা সিরাম কি? আমরা এই রক্তরসকে ধরব, এই যে রক্তরস, এই রক্তরসের মধ্যে যে প্রোটিনগুলো আছে, যে প্রোটিনগুলো রক্তকে জমাট বাঁধে বা রক্তের কার্যক্রমকে সচল রাখতে কার্যকরী ভূমিকা পালন করে। যদি রক্তরস থেকে ওই প্রোটিনগুলোকে আমরা আলাদা করে ফেলি, তাহলে যে অস্বচ্ছ দ্রবণটি থেকে যাবে, সেটাকে সিরাম বলে। তাহলে সিরাম কি? এটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সংক্ষিপ্ত প্রশ্ন। ক নাম্বারের জন্য এই প্রশ্নটা থাকতে পারে, সিরাম কি, অথবা টিক চিহ্নের জন্য থাকতে পারে। তো একটু খেয়াল করবা যে রক্তরস আর সিরাম একই পদার্থ, একই তরল অংশ রক্তে। শুধুমাত্র রক্তরসে বিদ্যমান থাকছে জৈব পদার্থগুলো, বিভিন্ন প্রোটিনগুলো, আর সিরামে এই প্রোটিনগুলো সরিয়ে নেওয়া হচ্ছে বা থাকছে না। অর্থাৎ দুয়ের মধ্যে পার্থক্য হলো কি, একটাই প্রোটিন বা আমিষ জাতীয় পদার্থগুলো থাকছে, আর একটা থাকছে না। এটা একটু বইয়ে খেয়াল করো, এবং তোমাদের বইয়ে আছে 137 নম্বর পেজে একটু মার্ক করে রাখো, তাহলে তোমরা বুঝতে পারবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষার্থী বন্ধুরা, এবার আসো আমরা রক্তকণিকা নিয়ে কথা বলি। রক্তকণিকা কি? আমি তোমাদেরকে বলেছি যে রক্তের প্রধান দুটি উপাদান, একটা রক্তরস, একটা রক্তকণিকা। রক্তকণিকাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, লোহিত রক্তকণিকা,
হচ্ছে, আমরা কিছুক্ষণ বিরতি কামনা করবো। শিক্ষার্থী বন্ধুরা, আবার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে ক্লাসে আমরা এখন রক্ত কণিকা নিয়ে কথা বলবো। আমরা জানতে পেরেছি যে রক্তে 3 ধরনের কণিকা থাকে, লোহিত রক্ত কণিকা, শ্বেত কণিকা, পঞ্চকণিকা। তো একটু দেখে আগে আমরা লোহিত রক্ত কণিকা। আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি লাল থলের মতো অংশ, মনে হচ্ছে কিছু লাল জাতীয় তরল পদার্থে পূর্ণ আছে। আমরা যদি শ্বেত রক্তকণিকা দেখতে চাই, তাহলে আমরা দেখতে পাবো যে শ্বেত রক্তকণিকার মধ্যে বিভিন্ন সাইজের রক্তকণিকা আছে। আমরা যখন এর বিস্তারিত বর্ণনা করবো তখন এটা তোমাদের সাথে ক্লিয়ার হবো। আর দেখো পঞ্চকণিকা, এরা মূলত ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় এরা খাদ্য গ্রহণ করে এবং এরা অ্যামিবার মতো মানে ঘনপথ সৃষ্টি করতে পারে। এর বিস্তারিত বর্ণনা আমরা পরে করছি। লোহিত রক্তকণিকা নিয়ে একটু কথা বলি। লোহিত রক্তকণিকা কি, এটা কোথায় উৎপত্তি হলো, আমাদের দেহে কী পরিমাণে এটা থাকতে পারে, না থাকলে কি হতে পারে। দেখো, মানুষের দেহে যে 3 ধরনের রক্তকণিকা রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকে লোহিত রক্তকণিকা। একটা সুস্থ মানুষের দেহে যে লোহিত রক্তকণিকা থাকতে পারে, তা এটা আবার বয়স ভেদে ভিন্ন হতে পারে। একটা যদি ভ্রূণের কথা চিন্তা করি, তো সেখানে প্রায় 60 থেকে 70 লক্ষ থাকতে পারে। যদি আমি পুরুষের কথা বলি, তাহলে সেখানে 50 থেকে 60 লক্ষ থাকতে পারে। আর যদি আমরা নারীর কথা বলতে চাই, একটা নারীর দেহে, তাহলে সেটা তোমার আরও কম, 40 থেকে 50 লক্ষ পর্যন্ত থাকতে পারে। এই লোহিত রক্তকণিকা মূলত তৈরি হয় আমাদের অস্থিমজ্জায়। লোহিত রক্তকণিকা আমাদের অস্থিমজ্জায় তৈরি হয়। অস্থিমজ্জায় যখন লোহিত রক্তকণিকা তৈরি হচ্ছে, তখন কিন্তু এই কণিকাগুলো নিউক্লিয়াস যুক্ত। কিন্তু যখন তার কাজের জন্য রক্তবাহিকার মধ্যে প্রবেশ করতে যাবে, তার ঠিক পূর্বে কিন্তু নিউক্লিয়াসটা বিলীন হয়ে যায়। অর্থাৎ আমাদের দেহে যে পূর্ণাঙ্গ লোহিত রক্তকণিকা, সেটি কিন্তু নিউক্লিয়াস বিহীন। এই নিউক্লিয়াসের গড় আয়ু একজন সুস্থ মানুষের দেহে 120 দিন। 120 দিন পর্যন্ত আমাদের দেহে সেটা সচল থাকে এবং তার কর্মক্ষম বজায় রাখতে পারে। তারপর এটা নষ্ট হয়ে যায় এবং আপনিতেই আবার আমাদের দেহের প্রয়োজন অনুযায়ী এটা তৈরি হয়। যদি দেহে অতিরিক্ত পরিমাণে লোহিত রক্তকণিকা তৈরি হয়, তাহলে সেটা হাতে গচ্ছিত আকারে থাকে। যখন দেহ প্রয়োজন বোধ মনে করে, তখন সেখান থেকে আবার সে দেহকে সরবরাহ করে। এই লোহিত রক্তকণিকাগুলো মূলত দেখো, আমরা দেখতে পাচ্ছি গোলাকার থলের মতো ব্যাগ। আবার এগুলো দ্বি অবতলও হতে পারে। দ্বি অবতল বলতে আমরা কি বলছি দেখো, দ্বি অবতল বলতে আমরা সাধারণত এরকম একটা অবস্থায় বোঝাই যে এইগুলির মতো অংশগুলো কিন্তু রক্ত দ্বারা পূর্ণ থাকে। এই থলির মতো অংশগুলো রক্তগুলো লাল কেন দেখাচ্ছে? এটা একটা প্রশ্ন চলে আসে না যে কেন এটাকে লাল দেখাচ্ছে? আসলে লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন নামক একটা রঞ্জক পদার্থ বিদ্যমান থাকে। এই রঞ্জক পদার্থের উপস্থিতির কারণেই লোহিত রক্তকণিকার রং লাল হয়। এই হিমোগ্লোবিনটা কি? হিমোগ্লোবিন একটি রঞ্জক পদার্থ। আর এই হিমোগ্লোবিন কী করে? আমাদের যে শরীরে অক্সিজেন বিদ্যমান,
সেই অক্সিজেনের সাথে হিমোগ্লোবিন যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন যৌগ গঠন করে। কি করছে? হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন যৌগ গঠন করছে, যা শরীরের সমস্ত কোষকে অক্সিজেন দ্রুত সরবরাহ করতে সাহায্য করে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা লোহিত রক্তকণিকার কথা শুনলাম, যেটা আমাদের অস্থিমজ্জায় তৈরি হয়, এটা হিমোগ্লোবিন যুক্ত, সে কারণে এটা লাল বর্ণের হয়ে থাকে এবং এরা অক্সি হিমোগ্লোবিন যৌগ গঠন করে রক্ত সরবরাহে সাহায্য করে। আর কী করছে? এরা মূলত নিউক্লিয়াস বিহীন। একটা সুস্থ মানুষের দেহে এরা 120 দিন পর্যন্ত বাঁচতে পারে। তাছাড়া আরেকটা কথা, গুরুত্বপূর্ণ কথা, সেটা বলেছি যে লোহিত রক্তকণিকা সৃষ্টির সময় কিন্তু নিউক্লিয়াস যুক্ত। সে যখন পূর্ণতা প্রাপ্তির পরে তার কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে শেখে, তখন কিন্তু সে নিউক্লিয়াস বিহীন হয়ে যায়। এটা একটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা বিষয় খেয়াল করবে যে মানুষের দেহে বয়স বা নারী পুরুষ ভেদে কিন্তু এর পরিমাণ ভিন্ন হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আসলে আমরা শ্বেতকণিকা নিয়ে কথা বলবো। এই লোহিত রক্তকণিকাকে আমরা বলতে পারি রেড ব্লাড সেল, না, এটাকে সংক্ষেপে বলতে পারি আরবিসি। আরবিসি। আর এই শ্বেতকণিকা, শ্বেত অর্থ সাদা, শ্বেত অর্থ সাদা, অর্থাৎ যে রক্তকণিকাগুলো সাদা বর্ণের তাকে আমরা হোয়াইট ব্লাড সেল বা সংক্ষেপে আমরা বলতে পারি WBC, হোয়াইট ব্লাড সেল। মানুষের দেহে এই হোয়াইট ব্লাড সেল কোথায় উৎপন্ন হচ্ছে এবং এটা কী কী কাজ করছে, কেন এটা হোয়াইট হলো? এটা আগে তো আমরা দেখলাম যে লাল বর্ণের লোহিত রক্তকণিকা, এটা হোয়াইট ব্লাড সেল, এটা আমাদের দেহে কী কাজ করে, এগুলো কি জানতে ইচ্ছে হচ্ছে না? আমরা সে সম্পর্কে এখন কথা বলবো। যে একই রক্তের মধ্যে আমরা যখন দেখছি আমাদের হাত কেটে যাচ্ছে বা পা কেটে যাচ্ছে, তখন যে রক্তটা নির্গত হচ্ছে লাল বর্ণের রক্ত তরল পদার্থ, কিছুক্ষণ পরে দেখছি ওটা জমা বেঁধে যাচ্ছে, তারপরে এখন আমি দেখছি যে হোয়াইট ব্লাড সেল। তো এটা নিয়ে কথা বলছি। দেখো, হোয়াইট ব্লাড সেল অর্থাৎ শ্বেত রক্তকণিকা। এই শ্বেত রক্তকণিকা মূলত তৈরি হয় আমাদের যকৃৎ বা প্লীহায়, যকৃৎ বা প্লীহায় এটা তৈরি হয়। আর এই শ্বেতকণিকা এটা কিন্তু বিভিন্ন আকার ধারণ করতে পারে। এদের রক্তরস বা প্লাজমায় দানার উপস্থিতি অনুপস্থিতি বা এরা কিন্তু নিউক্লিয়াস যুক্ত, এরা নিউক্লিয়াস যুক্ত। এদের নিউক্লিয়াসের আকার আকৃতি এর উপর ভিত্তি করে দেখো শ্বেত রক্তকণিকাকে বিভিন্ন আকারে ভাগ করা হয়েছে। বিভিন্ন রকমের শ্বেত রক্তকণিকার উপস্থিতি আমাদের শরীরে আছে এবং প্রত্যেকে আলাদা আলাদাভাবে কাজ করছে। তো একটু লক্ষ্য করি শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকার কোনো নির্দিষ্ট আকার নেই। এগুলো হিমোগ্লোবিনবিহীন এবং নিউক্লিয়াস যুক্ত। এরা মানুষের দেহে 1 থেকে 15 দিন পর্যন্ত বাঁচতে পারে। আর হিমোগ্লোবিন না থাকার কারণেই কিন্তু এদের রক্তের রং হচ্ছে, এই কণিকাগুলোর রং সাদা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটা কথা বিশেষভাবে বলবো যে আমরা দেখেছি মানুষের দেহে লোহিত রক্তকণিকার পরিমাণ 80 থেকে 90 লাখ, 60 থেকে 70 লক্ষ বা 40 থেকে 50 লক্ষ এত পরিমাণে থাকতে পারে। কিন্তু মানুষের দেহে কিন্তু শ্বেত রক্তকণিকার পরিমাণ তার থেকে অনেক অনেক গুণ কম। সর্বোচ্চ এটা তোমার 4 থেকে 10,000, 4 থেকে 10,000 পর্যন্ত আমাদের দেহে শ্বেত রক্তকণিকা থাকতে পারে। যদি এর থেকে বেশি হয়ে যায় তখন কিন্তু সে অসুস্থ বলে বিবেচ্য বিষয় হয়ে দাঁড়ায় বা তার চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে হবে। যার শরীরের শ্বেত রক্তকণিকার পরিমাণ বেশি, অবশ্যই তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তো এই শ্বেত রক্তকণিকাগুলোকে তাদের নিউক্লিয়াসের উপর ভিত্তি করে আমরা এবং দানার উপর ভিত্তি করে আমরা কয়ভাবে ভাগ করতে পারি। দেখো, প্রথমে আমরা শ্বেত রক্তকণিকাকে অ্যাগ্রানুলোসাইট আর গ্রানুলোসাইট 2 ভাগে ভাগ করেছি। এটা তার দানার উপরে নির্ভর করে। যে শ্বেত রক্তকণিকাগুলোর মধ্যে রক্তরস বা প্লাজমা দানাদার বা দানাযুক্ত সেগুলো হচ্ছে গ্রানুলোসাইট, আর যে দানাগুলো দানাবিহীন সেগুলো হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। এই অ্যাগ্রানুলোসাইটগুলোকে দেখো আবার তাদের নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কিন্তু 2 ভাগে ভাগ করা হচ্ছে।
কেন জানি একটু গোলাটে মনে হয়ে যাচ্ছে, তাই না? শ্বেত রক্তকণিকা, তাদের এবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, তাদেরকে এবার দুই ভাগে ভাগ করা হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমার পাঠের সাথে তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে একটু লক্ষ্য করো, সাথে তোমাদের পাঠ্য বইয়ের সাথে একটু আমার কথাগুলোকে মিলিয়ে নেওয়ার চেষ্টা করো, তাহলে তুমি একটা ক্লিয়ার একটা ধারণা পেয়ে যাবে। শ্বেত রক্তকণিকা অর্থাৎ ডব্লিউবিসি, আমরা এর আগে জেনেছি লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিন থাকে, এখানে থাকে না। লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস থাকে না, শ্বেত রক্তকণিকা নিউক্লিয়াস থাকে, তাই না? আরেকটা কথা দেখো, এখানে শ্বেত রক্তকণিকা লোহিত রক্তকণিকার তুলনায় অনেক গুণ কম থাকে আমাদের শরীরে, কিন্তু শ্বেত রক্তকণিকা তার মানে এই নয় যে সে আমাদের শরীরে কম কাজ করছে। এই লোহিত রক্তকণিকা যেহেতু দানাদার এবং নিউক্লিয়াস যুক্ত, সেই দানাদারের উপর নির্ভর করে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা অ্যাগ্রানুলোসাইট, একটা গ্রানুলোসাইট। অ্যাগ্রানুলোসাইট হচ্ছে দানাবিহীন। তাহলে আমরা কি দানাবিহীনের কথা বলবো? যে লোহিত যে শ্বেত রক্তকণিকার প্লাজমা দানাবিহীন, সেগুলোকে আমরা অ্যাগ্রানুলোসাইট বলছি। এই অ্যাগ্রানুলোসাইটকে দুই ভাগে ভাগ করা হয়েছে, কিসের উপর ভিত্তি করে? তাদের কোষের আকার আকৃতি এবং নিউক্লিয়াসের আকার আকৃতির উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটু লক্ষ্য করো, সেটা এক লিম্ফোসাইট, দুই মনোসাইট। একটু চিত্রে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে এই চিত্রটা দেখাচ্ছি। এই যে চিত্রটা লিম্ফোসাইট, এই লিম্ফোসাইটগুলো কিন্তু বড় আকৃতির নিউক্লিয়াস, বড় আকৃতির নিউক্লিয়াস, কিন্তু কোষের সাইজ ছোট, অর্থাৎ কোষের আকার ছোট, নিউক্লিয়াস বড়। এটা কি করছে? এটা লিম্ফয়েড নামক আমাদের যে কোষ আছে দেশ, সেখানে তৈরি হচ্ছে, এবং আমাদের যে টনসিল, এই টনসিলকে নিয়ন্ত্রণ করছে, কিন্তু এই টনসিল একটু তৈরি হতে পারে এবং এই টনসিলকে নিয়ন্ত্রণ করছে। আর কি করছে? লিম্ফোসাইট অ্যান্টিবডি গঠন করে এবং অ্যান্টিবডি দ্বারা দেহে প্রবেশ করা রোগ জীবাণুকে ধ্বংস করে। তাহলে আমরা লিম্ফোসাইট সম্পর্কে কী কথা বলি? লিম্ফোসাইট হচ্ছে অ্যাগ্রানুলোসাইটের একটি কোষ, একটি শ্বেত রক্তকণিকা, যার প্লাজমা দানাবিহীন ছোট কোষ, বড় নিউক্লিয়াস, ছোট কোষ, বড় নিউক্লিয়াস, এবং এগুলো তৈরি হচ্ছে কোথায়? আমাদের লিম্ফয়েড, টনসিল, যকৃৎ, প্লীহা, এগুলোতে এরা তৈরি হয়। এবং কি করে? এরা আমাদের দেহে অ্যান্টিবডি তৈরি করে। অ্যান্টিবডি তৈরির মাধ্যমে বাইরে থেকে যে রোগ জীবাণু আমাদের দেহে প্রবেশ করে, সেগুলোকে ধ্বংস করে। এবার দেখো আছে মনোসাইট। মনোসাইট বলতে আমরা কিন্তু সাধারণভাবে চিত্রটা দেখে বুঝতে পারছি যে এর কোষের আকার বড়, নিউক্লিয়াসের আকার ছোট। এর কোষের আকার বড়, কিন্তু নিউক্লিয়াসের আকার ছোট। তাহলে মনোসাইট কী কাজ করছে? মনোসাইট আমাদের দেহে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ধ্বংস করছে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণুকে ধ্বংস করছে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া একটা নতুন ওয়ার্ড চলে আসে, তাই না? আসলে আমরা আমাদের বইয়ের প্রথম অধ্যায়ে কিন্তু আমরা অ্যামিবার কথা পড়েছিলাম, তাই না? অ্যামিবা হচ্ছে একটা এককোষী প্রাণী। সেটা তার জৈবনিক ক্রিয়া সচল রাখার জন্য, তার পাশে খাদ্যবস্তু থাকলে সেটাকে গ্রহণ করার জন্য বা জীবাণুকে ধ্বংস করার জন্য সে তার শরীরে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সময় বিভিন্ন ঘনপদ অর্থাৎ আঙুলের মতো অভিক্ষেপ সৃষ্টি করতে পারে। এই অভিক্ষেপগুলো দ্বারা কিন্তু আঠালো রস নিঃসৃত হয় এবং সেগুলো খাদ্যবস্তুর সংস্পর্শে গেলে বা জীবাণুর সংস্পর্শে গেলে ওগুলোকে আটকে ধরতে পারে এবং ওগুলোকে প্রয়োজনে গিলে ফেলে বা নষ্ট করে দেয়। এই যে প্রক্রিয়াটা, এটি মূলত ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। তোমরা জানো, হয়তো ভুলে গেছো, একবার লক্ষ্য করলে বুঝতে পারবে। তাহলে আমরা কি জানলাম? শ্বেত রক্তকণিকাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা অ্যাগ্রানুলোসাইট, গ্রানুলোসাইট। অ্যাগ্রানুলোসাইটের কাজ কি? এটা দুই ভাগে ভাগ করা হয়েছে কোষের আকার আকৃতির উপর ভিত্তি করে, ছোট কোষ, বড় আকার। একই কাজ করছে, দেহে অ্যান্টিবডি তৈরি করছে, অ্যান্টিবডি তৈরি করে দেহকে রোগ প্রতিরোধক্ষম করে তুলছে। মনোসাইট সৃষ্টি করছে, মনোসাইট করছে এটা বড় আকৃতির কোষ, ছোট নিউক্লিয়াস। একই করছে এ ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়
অনুপদ সৃষ্টির মাধ্যমে জীবনকে ভক্ষণ করে বা ধ্বংস করে শরীরকে রোগ প্রতিরোধক করে গড়ে তুলছে। এবার আসো আমরা গ্র্যানুলোসাইট সম্পর্কে কথা বলবো। তাহলে শ্বেত রক্তকণিকার মধ্যে যে প্লাজমা দানাযুক্ত, শ্বেত রক্তকণিকার যে কোষ রক্তরস দানাযুক্ত বা প্লাজমা দানাযুক্ত, সেগুলোকে গ্র্যানুলোসাইট বলে। এই দানাযুক্ত কোষের নিউক্লিয়াসগুলো বিভিন্ন আকার আকৃতির উপর ভিত্তি করে এদেরকে 3 ভাগে ভাগ করা হয়। সেটা কি? সেটা হচ্ছে যেমন নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। নিউট্রোফিল কি, ইওসিনোফিল কি, বেসোফিল কি, বা এরা কী কাজ করে? এরা মূলত সবাই আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে দেহকে সুস্থ সবল করে তুলতে সাহায্য করে। এই যে নিউট্রোফিল, আমরা যদি একটু এখানে দেখতে পাই, দেখো নিউট্রোফিল একটা কোষ, এখানে কিন্তু নিউক্লিয়াসের আকারটা কেমন দেখতে পাচ্ছি আমরা, সুতার মতো গিট 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 দেখতে পাবো। এটা কি করছে? এটা মূলত নিউট্রোফিল কি করছে আমাদের দেহে? এটা মূলত হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণুকে ধ্বংস করছে। তারপরে দেখো আছে ইওসিনোফিল। ইওসিনোফিল কোষটাকে যদি আমরা এখানে দেখতে চাই তাহলে দেখো ইওসিনোফিল কোষ, এই ইওসিনোফিল কোষের এখানে নিউক্লিয়াসের আকৃতি দেখছি আমরা অনেকটা মাইক্রোফোনের যে হেয়ারফোন এটার মতো দেখতে পাচ্ছি কিন্তু এই নিউক্লিয়াসটা। তো এটার কাজ কি? এটা হচ্ছে হিস্টামিন। হিস্টামিন নামক একটি রাসায়নিক পদার্থ নিঃসরণ করে যা আমাদের দেহের অ্যালার্জিকে প্রতিরোধ করে। অ্যালার্জির সমস্যা মনে হয় আমরা প্রায় সবাই কম বেশি ভুগে থাকি। বিভিন্ন খাদ্যদ্রব্য, ধুলাবালি, কেউ রোদে যেতে পারে না, এরকম যে সমস্যাগুলো, হাঁচি কাশি হতে পারে, গা হাত পা ফুলে যেতে পারে, চুলকাতে পারে, এই যে সমস্যাগুলো কিন্তু প্রতিরোধ করে কে? এই ইওসিনোফিল। এই ইওসিনোফিল থেকে হিস্টামিন নামক একটি রাসায়নিক পদার্থ বের হয়, সেটা এটা নিয়ন্ত্রণ করে। আর আছে কি? বেসোফিল। বেসোফিল কী করে? বেসোফিল আমরা প্রথমে বলেছিলাম না যে আমাদের দেহে যে রক্ত আছে, এই রক্ত দেহের সমস্ত জৈবনিক কাজের যে রসদ, এই রসদ আমাদের হৃৎপিণ্ড থেকে দেহের সারা দেহের প্রত্যেকটি কোষে পৌঁছে দিচ্ছে। আবার প্রত্যেকটি কোষ থেকে যে বর্জ্য মিশ্রিত যে রক্ত, সেটাকে পরিবহন করে নিয়ে আসছে আমাদের হৃৎপিণ্ডের ফুসফুসে, সেখান থেকে সেটা দেহের বাইরে নিষ্কাশিত হচ্ছে। এই যে প্রতিনিয়ত রক্তের সংবহন, এই সংবহন কিন্তু কতগুলো তন্ত্রের মাধ্যমে ঘটে থাকে, যেমন ধমনী, শিরা বা রক্তজালিকা যেটা বলে। এই যে রক্তবাহিকাগুলো, এই রক্তবাহিকাগুলোর মধ্যে যাতে রক্ত জমাট বেঁধে না যেতে পারে। যদি কোনো কারণে কোনো রক্তবাহিকায় রক্ত জমাট বেঁধে যায় তাহলে কি আমাদের দেহে রক্ত সঞ্চালন সম্ভব হবে? আসলে না। আর যদি রক্ত সঞ্চালন সম্ভব না হয় তাহলে কি আমাদের দেহ সুস্থ থাকবে? আমরা এরকম সুন্দরভাবে সুস্থভাবে কাজ করতে পারবো? অবশ্যই না। তাহলে এই কাজটাকে নিয়ন্ত্রণ করছে কে? এই শ্বেত রক্তকণিকা বেসোফিল। এই হেপারিন নামক একটি পদার্থ, রাসায়নিক পদার্থ নিঃসৃত করে যা রক্তবাহিকার ভিতর রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা শ্বেত রক্তকণিকা সম্পর্কে একটা মোটামুটি ধারণা পেলাম। তোমরা বইয়ের সাথে একটু কম্প্রোমাইজ করে নিবে, আমি আশা করি তোমরা এ ব্যাপারে একটু ক্লিয়ার ধারণা পেয়েছো। এবার আসো অণুচক্রিকা। এই অণুচক্রিকা বা থ্রম্বোসাইট, আমরা এটাকে আরেকটা কথা বলতে পারি, এটা হচ্ছে থ্রম্বোসাইট। এই থ্রম্বোসাইটকে অণুচক্রিকা ও থ্রম্বোসাইট, আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি, কিন্তু বিভিন্ন আকার আকৃতির হতে পারে, কোনো নির্দিষ্ট আকার নেই। একটা সুস্থ মানুষের দেহে এটা সর্বোচ্চ 5 থেকে 10 দিন এর হয়, সর্বোচ্চ 5 থেকে 10 দিন এটা বাঁচতে পারে। তবে অণুচক্রিকার মধ্যে কিন্তু মাইটোকন্ড্রিয়া, গলজি বডি এই ধরনের কোষীয় অঙ্গাণু বিদ্যমান, কিন্তু নিউক্লিয়াস নাই। অণুচক্রিকাতে কোনো নিউক্লিয়াস নাই। এই অণুচক্রিকার প্রথম কাজ কী? অণুচক্রিকার প্রধান কাজ হচ্ছে ব্লাড ক্লটিং, অর্থাৎ রক্ত তঞ্চন করা, জমাট বাঁধানো বা জমা বেঁধে ফেলা। যদি কোনো কারণে আমরা আঘাতপ্রাপ্ত কারণে বা দুর্ঘটনাজনিত কোনো কারণে বা কোনো অস্ত্রের আঘাতে আমরা যদি কেটে যাই আমাদের হাত পা বা শরীরে কোনো অঙ্গ, তাহলে কি রক্তপাত হয় না? এই রক্তপাত যদি অব্যাহত থাকে তাহলে তো একসময় আমরা রক্তের অভাবে রক্তক্ষরণ হতে হতে কিন্তু মানুষ মারা যেতে পারে। অণুচক্রিকা সেখানে কী কাজ করে? অণুচক্রিকা মূলত সেখানে করছে
রক্তকে জমাট বেঁধে দেওয়া। এই রক্তকে জমাট বেঁধে দেওয়া হচ্ছে অনুচক্রিকার প্রধান কাজ। শিক্ষার্থী বন্ধুরা, একটা কথা মাথায় চলে আসছে, বা হয়তো বা তোমাদেরও আসছে, যে কোনো স্থান হয়তো অনেকটা কেটে গেল, তাহলে এই অনুচক্রিকা তো রক্তের মধ্যে ছোট্ট একটা কোষে কীভাবে কাজ করছে বা কীভাবে রক্তকে জমাট বাঁধাবে। তো দেখো, যদি কোনো কারণে আমাদের দেহে এরকম ঘটনা ঘটে থাকে যে রক্তপাত হচ্ছে, তখন সেখানে বিদ্যমান ওই রক্তের মধ্যে যে অনুচক্রিকাগুলো আছে সেগুলো অধিক সংখ্যক কোষ বৃদ্ধি করে, এবং ওরা মানে নিয়ন্ত্রণহীনভাবে সংখ্যা বৃদ্ধি করতে পারে। এবং কিভাবে তারা রক্তকে জমাট বাঁধাবে সেটাই তাদের একমাত্র কাজ হয়ে দাঁড়ায়। একটু বলি, তারপরে আমি লিখছি, তাহলে ক্লিয়ার হবে। দেখো, আমাদের শরীরে আমি একটু আগে বলেছি না যে রক্ত বা রক্তরসে বিভিন্ন প্রোটিন আছে, অ্যালবিউলিন, গ্লোবিউলিন, তারপরে ফাইব্রিনোজেন, থ্রম্বিন, প্রোথ্রম্বিন, এগুলো বলেছিলাম না। এই যে রক্তকণিকা বা রাসায়নিক পদার্থগুলো, এইগুলোকে কাজে লাগিয়ে কিন্তু সে তখন রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। তো প্রথমে কি হয়, যদি এরকম ঘটনা ঘটে থাকে, তাহলে এই অনুচক্রিকাগুলো অনিয়মিত আকার ধারণ করে এবং থ্রম্বোপ্লাস্টিন নামক পদার্থ তৈরি করে। তখন কি করে? থ্রম্বোপ্লাস্টিন নামক পদার্থ তৈরি করে। এই থ্রম্বোপ্লাস্টিন আমাদের রক্তে বিদ্যমান যে প্রোটিন আছে প্রোথ্রম্বিন, ওই প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে। তাহলে প্রথমে কি করছে? থ্রম্বোপ্লাস্টিন, তাদের থ্রম্বোসাইট থ্রম্বোপ্লাস্টিন নামক পদার্থ তৈরি করছে। থ্রম্বোপ্লাস্টিন কি করছে? ওইটা আমাদের রক্তের প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে। এবার পরবর্তীতে থ্রম্বিন কি করছে? ফাইব্রিনোজেনকে ফাইব্রিনিন জালকে পরিণত করছে। ফাইব্রিনোজেনকে ফাইব্রিন জালকে পরিণত করছে। যখন সেটা ফাইব্রিন জালকে পরিণত করছে, তখন সেটা তোমার রক্তকে জমাট বাঁধতে সাহায্য করছে। আমি একটু যদি ব্যাপারটা লিখে দিই, তাহলে মনে হয় তোমাদের ক্লিয়ার হবে। একটু লক্ষ্য করো, অনুচক্রিকা কীভাবে ব্লাড ক্লটিং করছে সেটা দেখো। প্রথমে থ্রম্বোপ্লাস্টিন তৈরি করছে, তোমার দেহে থ্রম্বোপ্লাস্টিন তৈরি করছে। এই থ্রম্বোপ্লাস্টিন আমাদের রক্তে বিদ্যমান যে প্রোথ্রম্বিন আছে, অর্থাৎ এই প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে। এখন এই থ্রম্বিন কি করছে? আমাদের দেহের রক্তের মধ্যে যে ফাইব্রিনোজেন আমরা বলেছি না প্রোটিন বিদ্যমান, ওই ফাইব্রিনোজেনকে ফাইব্রিন জালকে পরিণত করছে। এই ফাইব্রিন জালকে পরিণত করছে। তাহলে হাইব্রিন জালকটা কি? হাইব্রিন জাল মূলত একটা সুতার মতো অদ্রবণীয় পদার্থ, যা রক্তকে মানে বাইরে আসা থেকে বন্ধ করে, অর্থাৎ এটাকে রক্ত তঞ্চন ঘটাতে সাহায্য করে, জমাট বাঁধতে সাহায্য করে। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কি আমরা অনুচক্রিকা সম্পর্কে একটা ধারণা পেলাম? অনুচক্রিকা কী করছে? প্রথমে থ্রম্বোপ্লাস্টিন তৈরি করছে, সেটাকে প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করছে। থ্রম্বিন আবার কী করছে? আমাদের শরীরের রক্তের মধ্যে বিদ্যমান ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে পরিণত করছে। ফাইব্রিন একটি জালক, যা রক্তকে তঞ্চন বা ক্লটিং ঘটাতে সাহায্য করছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এখানে ক্লাস শেষ করতে চাচ্ছি। তোমরা আশা করি পাঠদান সঠিকভাবে শুনেছ, মনোযোগ সহকারে। আর যদি কোনো সমস্যা মনে হয়ে থাকে যে না আমি এটা বুঝতে পারছি না, বা এটা আরেকটু ক্লিয়ার হলে আমি ভালো হতো, তোমাদের সাথে আমার কমেন্টস বক্সে তোমরা কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব তোমাদেরকে সেই সমস্যার সমাধান করে দেওয়ার। আর ভালো থেকো, সুস্থ থেকো, সর্বোপরি কথা বইয়ের সাথে সম্পর্ক বজায় রেখো এবং পড়াশোনার মধ্যে থাকো। আজকে তোমাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।